কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 64তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকে আমরা পারফেক্ট কম্পিটিশনের ইমপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। আসুন শুরু করা যাক। আলাপে অর্থনীতির গত দুটি পর্বে আমরা পারফেক্ট কম্পিটিশনের অ্যাসাম্পশনসগুলো আলোচনা করেছি। এই অ্যাসাম্পশনসগুলোতে আমরা দেখেছি যে কম্পিটিশন বলতে কী বোঝায়। কম্পিটিশন বলতে বোঝায় হচ্ছে একজন সেলারের মার্কেট শেয়ার আছে কি না, অথবা একজন বায়ারের মার্কেট শেয়ার আছে কি না। সেলারের মার্কেট শেয়ার কীভাবে আমরা নির্ধারণ করেছি? সেলার বেশি বিক্রি বা কম বিক্রি করে মার্কেটের ডিমান্ড কার্ভকে প্রভাবিত করতে পারে কিনা। তদ্রূপ বায়ার বেশি কিনে বা কম কিনে মার্কেটের সাপ্লাইকে প্রভাবিত করতে পারে কিনা। এরপরে আমরা বলেছি পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশন আমরা ডিফাইন করেছি কি করে? যদি কোনো সেলার বা বায়ারের জিরো মার্কেট শেয়ার থাকে, জিরো হয়তো হবে না, সেই ক্ষেত্রে আমরা বলেছি ইনসিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার হবে, অর্থাৎ সেলাররা এবং বায়াররা তাদের বিক্রি করা আর কেনাকাটার মাধ্যমে মার্কেটকে প্রভাবিত করতে পারবে না। এরপরে আমরা পারফেক্ট কম্পিটিশনের 4টা মূল অনুমতি বা অ্যাসাম্পশনের কথা বলেছি। অনুমতিগুলো কী ছিল? মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স, হোমোজেনাস গুডস, পারফেক্ট ইনফরমেশন, আর ফ্রি এন্ট্রি আর ফ্রি এক্সিট। এর মাধ্যমে আমরা বলেছি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আউটকামটা কী হবে? আউটকামটা হবে অ্যাডাম স্মিথের ন্যাচারাল প্রাইসেস, অর্থাৎ কোনো ইনফ্লুয়েন্স ছাড়া মার্কেটে প্রাইসটা প্রভাবিত হবে না, এবং এই প্রভাব না থাকার ফলে যে আউটপুটটা ট্রানজ্যাকশন হবে, অ্যালোকেটেড হবে, সেটা এফিশিয়েন্টলি হবে। আজকে আমরা একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করি, হোয়াট ইজ আ মার্কেট? একটা বাজার কি? অর্থনীতির চোখে বাজার বা মার্কেট হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল ব্যবস্থা যেখানে বায়ার্স আর সেলার্সরা মিলিত হয় কোনো একটা গুডস বা সেবা ট্রানজ্যাকশন করার জন্য। তাহলে মার্কেটে সেলাররা যেমন আছে, মার্কেটে বায়ার্সরাও আছে। মার্কেটের শ্রেণী বিভাজন বা ক্লাসিফিকেশন যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা মার্কেটটা কি সেলারদের চোখ দিয়ে দেখছি, নাকি মার্কেটটা আমরা বায়ারদের চোখ দিয়ে দেখছি। টেক্সট বুকস বা পাঠ্যপুস্তকে প্রথমে আমরা মার্কেট দেখি সেলারের দৃষ্টিকোণ থেকে, এবং সেখানে প্রতিটা মার্কেটের শেষে আমরা পলি শব্দটা দেখি। এই পলি শব্দটা গ্রিক পোলেইন শব্দ থেকে এসছে। পোলেইন মানে হচ্ছে টু সেল, বিক্রি করা। তাহলে প্রথম যে মার্কেট আমরা দেখি সেটা হচ্ছে মনোপলি, মনো যোগ পলি, অর্থাৎ একজন সেলার থাকবে, একাধিক বা অসংখ্য ক্রেতা থাকবে। এর পরের মার্কেট যেটা আমরা দেখি সেটা হচ্ছে ডুওপলি, অর্থাৎ ডুও মানে দুই, পলি থেকে সেলার, দুইজন সেলার, অসংখ্য ক্রেতা থাকতে পারে। এরপরে আমরা যে মার্কেটটা দেখি এটার নাম হচ্ছে অলিগো যোগ পলি, অলিগোপলি। এই মার্কেটে দুইয়ের চেয়ে বেশি থাকবে, ফিউ কিন্তু অসংখ্য নয়। সর্বশেষ সেলারের দৃষ্টিকোণ থেকে যদি আমরা মার্কেটকে দেখি, সর্বশেষ মার্কেটটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। এখানে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতাও থাকবে। তবে এই মার্কেটটা আমরা দেখব সেলারের দৃষ্টিকোণ থেকে। অ্যান্ড এইভাবে যদি আমরা আগাতে থাকি, আমরা পারফেক্ট কম্পিটিশনে চলে যাব। টেক্সট বুকসগুলোতে মার্কেট সাধারণত সেলার বা বিক্রেতার চোখ দিয়ে দেখা হয়, কিন্তু মার্কেট কিন্তু ক্রেতার সংখ্যা বা বায়ারের সংখ্যা দিয়েও আমরা দেখতে পারি। এই ধরনের মার্কেটের শেষে আমরা সনি অর্থাৎ পি সনি শব্দটা শেষে দেখব। এই পি সনি বা সনি, যে প্রথম পিটা উজ্জ্ব থাকবে, এটাও একটা গ্রিক শব্দ থেকে এসছে। এর অর্থ হচ্ছে টু বাই, অর্থাৎ কেনা। তাহলে মনোপলির মতো যদি আমাদের মার্কেটে একজন ক্রেতা থাকে, এটাকে আমরা বলি মনোপসনি। ডুওপলির মতো যদি মার্কেটে আমাদের দুইজন ক্রেতা থাকে, তাকে আমরা বলি ডুঅপসনি। অলিগোপলির মতো যদি মার্কেটে আমাদের দুইয়ের বেশি, তবে খুব বেশি না, ফিউজ বায়ার্স থাকে বা ক্রেতা থাকে, সেটাকে আমরা বলি অলিগপসনি। এখন আমরা 1 নম্বর চিত্রতে দেখি। 1 নম্বর চিত্রে আমরা মার্কেটগুলো আইডেন্টিফাই করছি সেলারের সংখ্যা দিয়ে। তাহলে একদম স্পেকট্রামের বাম পাশে আমরা কি দেখছি? আমরা দেখছি মনোপলি, তারপর দেখছি ডুওপলি,
তারপর দেখছি অলিগোপলি, আর সর্বশেষ দেখছি মনোপলিস্টিক কম্পিটিশন। আমাদের দ্বিতীয় চিত্রে আমরা মার্কেটকে এখন দেখছি বায়ারের দৃষ্টিকোণ থেকে। তাহলে আমাদের এই চিত্রে আমরা কি দেখছি? প্রথমে আমরা দেখছি মনোপসনি, তারপর আমরা দেখছি ডুঅপসনি, আর শেষে আমরা দেখছি অলিগপসনি। পারফেক্ট কম্পিটিশনের যে সেলার থাকবে তাকে আমরা বলি কম্পিটিটিভ সেলার। পারফেক্ট কম্পিটিশনের যে বায়ার থাকবে তাকে আমরা বলি কম্পিটিটিভ বায়ার। আমরা এখন প্রথমে কম্পিটিটিভ সেলার এর বৈশিষ্ট্য কী সেটা আগে দেখি। আমাদের মার্কেটে হোমোজেনাস গুডস ট্রানজ্যাকশন হচ্ছে। হোমোজেনাস গুডসের একটা বৈশিষ্ট্য আছে, আমরা গত দুটো পর্বে দেখেছি, একই দাম বিক্রি করতে হবে সেলারদেরকে। কেন? কারণ এই দ্রব্যটা বায়ারদের চোখে আইডেন্টিক্যাল। তার মানে হচ্ছে ফার্মের একটা ডিমান্ড কার্ভ থাকবে। টেক্সট বুকসে আমরা যখন এই গ্রাফটা এখন যেটা দেখছি, যখন দেখি এটা আমাদের 3 নাম্বার গ্রাফ, তখন আমরা দেখি ফার্মের ডিমান্ড কার্ভ। একটা প্রশ্ন আসতে পারে, ফার্ম তো সেলার, তার ডিমান্ড কার্ভ কেন থাকবে? লজিকটা হচ্ছে ফার্ম যত বিক্রি করবে তত ক্রেতাদের ডিমান্ড সৃষ্টি হবে, সেই হিসাবে সেলারের দিক থেকে ডিমান্ড কার্ভ থাকবে। তাহলে এখন আমরা দেখি এই ডিমান্ড কার্ভটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে আমরা দেখি এটা হরিজন্টাল। কেন হরিজন্টাল? এই যে আমরা দেখছি 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, প্রতিটা ইউনিটের প্রাইস কত? সেম। কেন? হোমোজেনাস গুড। তাহলে ক্রেতা প্রথম ইউনিটটা যে দামে বিক্রি করবে, ক্রেতা দ্বিতীয় ইউনিট এবং তৃতীয় ইউনিট, এই 3টা ইউনিট একই দামে বিক্রি করবে। সেই কারণে আমাদের পারফেক্টলি কম্পিটিটিভ সেলারের ডিমান্ড কার্ভটা হরিজন্টাল হবে। কোথায়? প্রাইসে, যে প্রাইসে মার্কেটে ওই দ্রব্যটা বিক্রি হচ্ছে, হোমোজেনাস গুডটা। পারফেক্টলি কম্পিটিটিভ সেলারকে আমরা প্রাইস টেকার বলি। কেন? সেলারের কাজ হচ্ছে বিক্রি করা, বিক্রি করলে তার রেভিনিউ আসবে। তাহলে টোটাল রেভিনিউ TR সমান P টাইমস কিউ হবে। অ্যাভারেজ রেভিনিউ কি? টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই আউটপুট, তার মানে PQ ডিভাইডেড বাই কিউ। তাহলে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে P, প্রাইস। মার্জিনাল রেভিনিউ কি? মার্জিনাল রেভিনিউ হচ্ছে চেঞ্জ ইন রেভিনিউ ডিউ টু চেঞ্জ ইন কোয়ান্টিটি, যেটুকু আমরা সেল করছি। তাহলে কি দাঁড়াচ্ছে? মার্জিনাল রেভিনিউ হচ্ছে ডেল বাই ডেল কিউ টাইমস PQ। পিটা কনস্ট্যান্ট, পিটা বাইরে চলে আসবে, তাহলে কি আসছে? P টাইমস ডেল কিউ বাই ডেল কিউ সমান P। তার মানে এখন আমরা যে গ্রাফটা দেখছি, গ্রাফ নাম্বার 4, ওই একই গ্রাফই দেখছি 3 নাম্বার গ্রাফে, কিন্তু এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আসছে। অ্যাডিশনাল ইনফরমেশনটা কি? অ্যাডিশনাল ইনফরমেশনটা হচ্ছে যে D সমান AR অ্যাভারেজ রেভিনিউ সমান MR মার্জিনাল রেভিনিউ সমান P প্রাইস। এই গ্রাফের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা আমরা পাঠ্যপুস্তকে দেখি, ডিমান্ডটা পারফেক্টলি ইলাস্টিক। এখন আমরা পারফেক্টলি ইলাস্টিকের সূত্রটা দেখি। পারফেক্টলি ইলাস্টিকের সূত্রটা হচ্ছে PET সমান পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের কি আসবে? ডেল কিউ বাই ডেল P টাইমস P বাই কিউ। এখন আমরা আমাদের 4 নম্বর চিত্রে আবার ফিরে যাই। এই 4 নম্বর চিত্রে আমরা কি দেখছি? প্রাইসটা আনচেঞ্জ থাকছে না। কেন? প্রাইস তো হোমোজেনাস। তাহলে আমাদের সূত্রে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখছি? প্রাইস ইলাস্টিসিটি মানে হচ্ছে ডেল কিউ বাই ডেল P ইন্টু P বাই কিউ। কোয়ান্টিটি যতই চেঞ্জ হোক ডেল কিউ, ডেল P কিন্তু 0। ডেল Pটা কোথায় আছে? ডিনোমিনেটর আছে। তার মানে এটা ইনফিনিটি হয়ে যাবে। এই জিনিসটা আমরা 4 নম্বর চিত্রে দেখেছি। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে যদি পারফেক্টলি কম্পিটিটিভ বা কম্পিটিটিভ সেলার থাকে, সেই মার্কেটে অবশ্যই কম্পিটিটিভ বায়ার থাকতে হবে। কম্পিটিটিভ সেলারের যদি ডিমান্ড কার্ভ থেকে থাকে, কম্পিটিটিভ বায়ারের অবশ্যই সাপ্লাই কার্ভ থাকবে। কেন? কম্পিটিটিভ বায়ার যত কিনবে, মার্কেটের উল্টা সাইডটা তাকে ওটা সাপ্লাই দিতে হবে। সুতরাং কম্পিটিটিভ বায়ারের এই একই গ্রাফ আমরা দেখব, শুধু আমরা লেবেলিংটা চেঞ্জ করব। এখন 5 নম্বর গ্রাফটা আমরা দেখি। এই গ্রাফে আমরা কি দেখছি? গুডটা হোমোজেনাস, শুধু গুডটা
একই দামে ক্রেতারা কিনবে, সেটা ইউনিট 1 হোক, ইউনিট 2 হোক, ইউনিট 3 হোক। একইভাবে তাহলে আমাদের ফিগার 5-এ আমরা কি দেখছি, আমাদের সাপ্লাই কার্ভটা হচ্ছে হরিজন্টাল। এখন ঠিক আগের মতো আমরা যেখানে টোটাল রেভিনিউ সমান P/Q বলেছি, ক্রেতার ক্ষেত্রে টোটাল এক্সপেন্ডিচার P/Q হবে। এই অ্যানালাইসিসটা দেখি। টোটাল এক্সপেন্ডিচার TE সমান P/Q ক্রেতার ক্ষেত্রে, তাহলে অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত হবে? টোটাল এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই কিউ, তার মানে PQ ডিভাইডেড বাই কিউ সমান P। তাহলে অ্যাভারেজ এক্সপেন্ডিচার হয়ে গেছে P। একইভাবে মার্জিনাল এক্সপেন্ডিচার কত হবে? মার্জিনাল এক্সপেন্ডিচার হবে ডেল বাই ডেল কিউ ইন্টু PQ। পিটা হচ্ছে কনস্ট্যান্ট, পিটা বাইরে চলে আসবে। আমরা যদি সরলীকরণ করি তাহলে আমরা দেখব মার্জিনাল এক্সপেন্ডিচার সমান P, তার মানে প্রাইস। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেমন দেখেছি, এখন আমরা সাপ্লাই ইলাস্টিসিটি দেখি। সাপ্লাই ইলাস্টিসিটিটা কীভাবে হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ দেখছি, কিন্তু এখানে কিউটা কিন্তু সেলিং ইউনিট না, কিউটা হচ্ছে বাইং ইউনিট। এখন এটাকে যদি আবার আমরা সরলীকরণ করি তাহলে কী হবে? ডেল কিউ বাই ডেল পি টাইমস P/Q। এখন আমরা 6 নম্বর গ্রাফে যাই। 6 নম্বর গ্রাফে আমরা এখন কি দেখছি? আমরা ঠিক আগের মতোই দেখছি, সাপ্লাই সমান AE অ্যাভারেজ এক্সপেন্ডিচার সমান মার্জিনাল এক্সপেন্ডিচার সমান P। এখন ঠিক আগের লজিকটা আমরা অ্যাপ্লাই করছি। ক্রেতা যত কিউ কিনবে, সেটা Q1 হোক, Q2 হোক, Q3 হোক, প্রাইসটা কিন্তু সেম থাকবে। এখন আমাদের সূত্রে ব্যাক করি আমরা। প্রাইস যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, ক্রেতা যতই কিনুক, তাহলে কি হচ্ছে? ডেল কিউ বাই ডেল পি, এখানেই আমাদের গল্পটা, ডেল পিটা 0 হচ্ছে। তাহলে সাপ্লাই ইলাস্টিসিটি হবে ইনফিনিটি। আমরা যখন মার্কেট অ্যানালিসিস করি, আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল সেলারকে অবজার্ভ করি, সেখান থেকে আমরা মার্কেটে প্রজেক্ট করি। একইভাবে আমরা যখন ইন্ডিভিজুয়াল বায়ারকে দেখব, তো সেখান থেকে আমরা মার্কেটে প্রজেক্ট করব। এখন 7 নম্বর চিত্রে আমরা যেটা দেখছি, তার বাম প্যানেলে একটু লক্ষ্য করা যাক। তো বাম প্যানেলে এক্স অ্যাক্সিসে আমরা ছোট কিউ দিয়েছি এবং এখানে ডিমান্ড কার্ভটা হরিজন্টাল। তার মানে বাম প্যানেলে আমরা যে ডিমান্ড কার্ভটা দেখছি, সেটা একটা ফার্মের জন্য। ডান প্যানেলে আমরা দেখছি কি, আমাদের এক্স অ্যাক্সিসটা হচ্ছে ক্যাপিটাল কিউ, ডান প্যানেলটা হচ্ছে মার্কেট ডিমান্ড কার্ভ, ডান প্যানেলটা হচ্ছে সমস্ত বিক্রেতাদের ডিমান্ড কার্ভ। একজন ইন্ডিভিজুয়াল সেলার বাম প্যানেলে বেশি কম বিক্রি করে মার্কেটকে প্রভাবিত করতে পারবে না, কিন্তু অনেক সেলার যখন বেশি বিক্রি করবে, যদি সারপ্লাস থাকে, অথবা কম বিক্রি করবে যদি মার্কেটে যোগান কম থাকে, সেই ক্ষেত্রে মার্কেট ডিমান্ড কার্ভ আপ ডাউন করবে। এবং এই জন্য আমরা ডান প্যানেলে একই প্রাইসে ডিমান্ড কার্ভকে আমরা কি দেখছি? ডাউনওয়ার্ড স্লোপিং। এই একই যুক্তিতে আমরা এখন 8 নম্বর চিত্রে কি দেখছি? বাম প্যানেলে আবার এক্স অ্যাক্সিস ছোট কিউ, বাম প্যানেলে আমরা দেখছি এটা সাপ্লাই কার্ভ হরিজন্টাল। তার মানে হচ্ছে এটা কম্পিটিটিভ বায়ারের ইনফরমেশন। ডান প্যানেল আমরা কি দেখছি? এক্স অ্যাক্সিস হচ্ছে ক্যাপিটাল কিউ, তার মানে মার্কেটের সমস্ত ক্রেতাদের ইনফরমেশন। কম্পিটিটিভ বায়ার, ইন্ডিভিজুয়াল বায়ার বেশি কম কিনে সাপ্লাইকে প্রভাবিত করতে পারবে না, কিন্তু মার্কেটে অসংখ্য ক্রেতা যখন বেশি কম কিনছে, তখন তারা সাপ্লাই কার্ভকে প্রভাবিত করতে পারবে। সেই জন্য ডান প্যানেলে সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং। অ্যান্ড দুই ক্ষেত্রেই প্রাইস সেম, বাম প্যানেলে পি, ডান প্যানেলে যেহেতু আমরা মার্কেটের কথা বলছি, আমরা একটা ইকুইলিব্রিয়াম দেখাচ্ছি P স্টার। আজকে আমরা পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতার সমাপ্তি করলাম আপাতত। আগামী পর্বে আমরা মার্কেট অ্যানালিসিস শুরু করব। আমরা প্রথম যে মার্কেটটা দেখব, সেই মার্কেটটার নাম হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনটা দিতে ভুলে যাবেন না।
আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।